ওকে, আমি আশা করি শোনা যাচ্ছে। আমরা যে অধ্যায়টা শুরু করব সেটা হচ্ছে কিডনি যে চ্যাপ্টারটা, ঠিক আছে? তো কিডনি যে চ্যাপ্টারটা থেকে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে অনেক কিছু বোঝার আছে আমাদের জন্য। তো ফার্স্টে যদি আসি এখান থেকে একদম অধ্যায়ের শুরুতে আমরা দৈনন্দিন পানি খাই কিন্তু হচ্ছে এখানে যে কথা একটা জিনিসে আমাদের দেহের মধ্যে ইনপুট আর আউটপুট চার্ট দিয়েছে একটা, ঠিক আছে? যে ফার্স্টেই এখানে একদম অধ্যায়ের সাথে আমরা বুঝতেই পারছো বর্জ্য এবং নিষ্কাশন অধ্যায়টা পড়বো। আমাদের দেহের মধ্যে কিভাবে আমরা পানিটা কতটুকু আমাদের ইনপুট হচ্ছে, আমরা পানি কতটুকু বের করে দিই। এই জিনিসটুকুই জাস্ট এখানকার মেইন বিষয়। তো সেই হিসাবে জাস্ট এখানে দিয়েছে যে ফার্স্টে হচ্ছে আমরা পানিটা গ্রহণ করি দৈনন্দিন। দেখো পানি পান করার ক্ষেত্রে জেনারেলি 1.5 লিটারের মতো অনেকটা। খাদ্যের মাধ্যমে হচ্ছে 800। এখানে যে ঘন সেন্টিমিটার দেয়া আছে যদি মিলিলিটারে দেওয়া থাকে তাই সেম। কারণ আমরা জানি ১ ঘন সেন্টিমিটার সমান ১ মিলিলিটার। এবং আমাদের দেহের মধ্যে কিন্তু কোষীয় শ্বসন যেগুলো ঘটে, হ্যাঁ? গ্লুকোজ যে বিক্রিয়ার মাধ্যমে সেটা ঘটে। সেক্ষেত্রেও কিন্তু এই যে ৩৫০ আমরা এভাবে একটু মনে রাখতে পারি। এবং মোট দেখো এখানে যেটা দেখাচ্ছে যে ২৬০০ ঘন সেন্টিমিটার আমাদের দেহের মধ্যে ইনপুট হচ্ছে আর আউটপুটও হচ্ছে ২৬০০ ঘন সেন্টিমিটার মতো। এবং সেই জিনিসটা কিন্তু টোটাল মলের মাধ্যমে কতটুকু বের হয়, মূত্রের মাধ্যমে কতটুকু বের হয়, এই জিনিসটুকু কিন্তু আমরা একটু দেখে নিব। ঘামের মধ্য থেকে কতটুকু বের হয়, ফুসফুস থেকে জলীয় বাষ্প কতটুকু বের হয়, এই জিনিসটুকু কিন্তু ফার্স্টে আমাদের পড়তে হবে। এবং এই যে ক্যাটাবলিক দেহের মধ্যে বিভিন্ন ধরনের যে হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে এটা তৈরি হচ্ছে এবং সেই যে জিনিসগুলো আমরা একটু আস্তে, আস্তে জানবো ধীরে, ধীরে। নাইট্রোজেন গঠিত পদার্থগুলো আমরা নিষ্কাশন করে দিই। তো এই কারণেই হচ্ছে এটাকে অপচিতিমূলক বা ক্যাটাবলিক বলা হয়। আমরা জানি যে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে অ্যানাবলিক বা হচ্ছে উপচিতিমূলক। আর এটা হচ্ছে ক্যাটাবলিক বা হচ্ছে ক্যাটাবলিক্স বা অপচিতিমূলক। ক্যাটাবলিক বা হচ্ছে অপচিতিমূলক। এখন আমাদের প্রাণীদের দেহে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকে, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকে। তো সেই উপর ভিত্তি করে নাইট্রোজেনাস কম্পাউন্ড গুলো কেমন সেটার উপর ভিত্তি করে কিন্তু ৩ টা ভাগ দেয়া আছে এখান থেকে। আমরা একটু যদি দেখতে পাই যে ইউরিওটেলিক, তারপরে ইউরিকোটেলিক, তারপরে হচ্ছে অ্যামিনোটেলিক। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের উদাহরণ কিন্তু পড়তে হবে। দেখো ইউরিওটেলিক, ইউরিয়া কথা থেকে আসছে। যেসব প্রাণীর মানে বর্জ্যে দেখা যাবে যে বেশি পরিমাণে ইউরিয়া থাকে তাকে আমরা সেই ধরনের প্রাণীকে বলি ইউরিওটেলিক। ইউরিক অ্যাসিড থাকলে তাকে বলি ইউরিকোটেলিক। আর হচ্ছে অ্যামোনিয়া যদি থাকে তাহলে বলি হচ্ছে রেশন পদার্থে যদি হচ্ছে অ্যামোনিয়া থাকে তাহলে অ্যামিনোটেলিক। খুবই, খুবই গুরুত্বপূর্ণ। এর কিন্তু এই উদাহরণ মনে রাখতে হবে যে মানুষ কিন্তু হচ্ছে দেখো এখান থেকে মানুষ কিন্তু ইউরিওটেলিক প্রাণী, অর্থাৎ মানুষের রেচন বর্জ্যের মধ্যে বেশিরভাগই থাকতেছে কোনটা? বেশিরভাগই থাকতেছে হচ্ছে মানে ইউরিয়া। এটা জিনিসটা একটু জানতে পারলাম, ইউরিয়া। ঠিক আছে? আর ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখলাম ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আছে পতঙ্গ, সাপ এবং টিকটিকির আছে এবং সাথে, সাথে অ্যামিনোটেলিক এর কথা যদি বলি হাইড্রা এবং কেঁচো, এগুলো কিন্তু অ্যামিনোটেলিক। আমরা যখন হাইড্রা পড়ছিলাম তখন কিন্তু দেখছিলাম যে ওখানে হাইড্রার কিন্তু অ্যামোনিয়ার পরিমাণটা ওখানে আমরা বেশি। একবার একটু দেখাইছিলাম ওখানে। এটা গেল। এরপরে তো কেঁচো আছে, এটুকু মনে রাখবো। তো এরপরে হচ্ছে এখান থেকে এই একটা বর্জ্য পদার্থের উপর ভিত্তি করে দিয়েছে। এছাড়াও যে বর্জ্য পদার্থগুলো যেমন থাকে আমাদের জানি পিত্ত রস, হ্যাঁ? ওর ভিতরে যে পিত্ত যে হচ্ছে রঞ্জক তৈরি হয় অর্থাৎ বিলিরুবিন, বিলিভার্ডিন, ঠিক আছে? বিলিরুবিন কিন্তু হলুদ আর বিলিভার্ডিন কিন্তু সবুজ কালার। ঠিক আছে? ঘাম, কার্বন ডাই অক্সাইড এগুলো বিভিন্ন বর্জ্য পদার্থ বিভিন্নভাবে আমাদের দেহ থেকে বের হচ্ছে। তবে আমাদের কিডনি দিয়ে বেশিরভাগই এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়। ঠিক আছে? তো যেহেতু বেশিরভাগই আমাদের কিডনি দিয়েই বের করি তো সেই অধ্যায়টা মূলত মানুষের রেচনতন্ত্র নিয়ে। তো এখানে দেখো খেয়াল করে দেখেছে শতকরা ৮০ ভাগ রেচন পদার্থ নিষ্কাশিত হচ্ছে এই কিডনির মাধ্যমে এবং ২০ ভাগ অন্যান্য সকল ক্রিয়া, অর্থাৎ সেটা হইতে পারে ত্বকের মাধ্যমে, ঘামের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি সেটার মাধ্যমে, যকৃৎ থেকে ওই যে পিত্তরঞ্জকের কথা দেখলাম, পৌষ্টিক নালী আমরা মলের মাধ্যমে বের করে দিচ্ছি। তো এগুলো আর কি আমরা বলছি সহকারী, হ্যাঁ? বা রেচন অঙ্গ। এইটুকু আমরা জানলাম। তো এখন খেয়াল করে দেখো আমরা জানবো যে আমাদের রেশনতন্ত্রের মধ্যে কোনটি অংশ কি, কি অংশ, তাই? ঠিক আছে? তো এই জিনিসগুলো জানতে হবে এবং এই জিনিসগুলো জানার জন্য এখানে খেয়াল করে দেখো একদম যদি ফার্স্ট এর থেকে বোঝায় আমাদের এই যে রেশনতন্ত্রের ভিতরে যে ২ জোড়া কিডনি আছে, কিডনির সাথে, সাথে এই যে নিচের দিকে যে টিউবের মতো যেটা এটা একটা, হ্যাঁ? এটা যে টিউবের মতো, ঠিক আছে? তো এটা হচ্ছে ইউরেটার। এই যে এখান থেকে এটা ইউরেটার দেখানো হইছে এবং ইউরেটারে দেখো আমাদের দেহের সাথে ইউরেটার এবং সাথে, সাথে এখান থেকে এই যে এইটা হচ্ছে কিন্তু আমাদের মূত্রথলি, হ্যাঁ? এইটা হচ্ছে মূত্রথলি। একদম নিচ দিয়ে এইখানে চলে গেছে। এইটা না। ঠিক আছে? এইটা। এটা হচ্ছে মেয়েদের দেহের একটা অর্গান, জরায়ু বলা হয় এটারে। তো এটা গেল পিছন দিক থেকে এটা একটা ভিউ দেখানো হইছে। তো এখানে একটা তথ্য আমাদের কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে এই যে কিডনি, তো আমাদের দেহের মধ্যে যে একজোড়া কিডনি আছে সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা একটু মনে রাখবা। সেটা হচ্ছে দ্বাদশ থোরাসিক কশেরুকা থেকে, ঠিক আছে? এদিক দেখো যে দ্বাদশ থোরাসিক কশেরুকা থেকে এবং তৃতীয় লাম্বার, অর্থাৎ আমাদের কিডনিটা কি লেভেল বরাবর থাকে খেয়াল করে দেখো। আমরা জানি যে আমাদের যে কশেরুকা গুলো আছে, হ্যাঁ?
আমরা জানি সার্ভাইকাল কশেরুকা আছে 7টা, তারপর হচ্ছে থোরাসিক হচ্ছে 12টা এবং লাম্বার হচ্ছে 5টা। তো যাই হোক এইভাবে সিরিয়ালি যদি হিসাব করি, এই যে এইভাবে আমাদের কশেরুকা গুলো থাকে, এই কশেরুকা গুলোর হিসাব যদি আমরা করি, তো আমরা জাস্ট মনে রাখবো আমাদের কিডনির যে উপরের প্রান্ত এটা থাকবে, হ্যাঁ, এই কিডনি যে উপরের প্রান্ত এইটা থাকবে হচ্ছে, এই যে এই লেভেলটা থাকবে হলো দ্বাদশ থোরাসিক কশেরুকা, মানে এই যে জিনিসটা এটা হলো দ্বাদশ থোরাসিক কশেরুকা, আর এই যে নিচের যে পার্ট এটা হচ্ছে লাম্বার 3, ঠিক আছে, লাম্বার 3 দ্বাদশ থোরাসিক কশেরুকা, এই যে উপরের ওই লেভেলটার কথা বলতেছি, এইখান থেকে দ্বাদশ থোরাসিক কশেরুকা থেকে লাম্বার 3, এই জিনিসটুকু একটু মনে রাখবো, দ্বাদশ থোরাসিক কশেরুকা থেকে লাম্বার 3। তো এটা গেল, এটা আমরা জানলাম, এবং জিনিসটা আমরা জানি যে আমাদের কিডনিটা হচ্ছে সিমের বিচির মতো, বাইরের দিক থেকে উত্তল, ভিতরে অবতল, এগুলো ছোটখাটো কথাবার্তা। আমরা জাস্ট এখান থেকে মনে রাখবো রেচন নালী, ইউরেটার। এর আরো একটা নাম আছে, বলতে পারো নামটা কি? নামটা হচ্ছে গোবিনি, এটা একটু মনে রাখবো, গোবিনি, ঠিক আছে, হ্যাঁ, গোবিনি, এই কথাটুকু একটু মনে রাখবো। এটা গেল, তো এটা গেল, এটা কিন্তু যে গোবিনি, তাহলে এটা আমরা গেলাম, এখান থেকে একটু জানতে হবে। তারপরে জিনিসটা হচ্ছে এই গেল, খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি এখানে দেখি, এখান থেকে গেল যে ইউরেটার বা রেচন নালী, তো এটা হচ্ছে ওকে। তো এখানে খেয়াল করে দেখো যে রেচন নালী বা গোবিনি, আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে হচ্ছে এই যে রেচন নালী বা ইউরেটারের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গোবিনি, এটা একটু মনে রাখবো, ঠিক আছে। তো গেল, এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে, দৈর্ঘ্য কত, দেখো এই দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। তো দেহের মধ্যে 25 সেন্টিমিটার আর কি কি আছে, দেহের মধ্যে 25 সেন্টিমিটার আর কি কি আছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমরা জানি যে পৌষ্টিক নালী বরাবর যে যে জিনিসগুলো আছে এগুলো সবই হলো 25 সেন্টিমিটার। যেমন আমরা যদি বলি যে পৌষ্টিক, মানে এই যে মানে 25 সেন্টিমিটার কি কি আছে দেখো তো, সেই অন্ন নালী আছে 25 সেন্টিমিটার, তারপরে আমাদের হচ্ছে আমাদের যে স্টোমাক, ঠিক আছে, পাকস্থলী, এটাতে 30 সেন্টিমিটার, 30.5 লেখা আছে, তারপরে এটারে কিন্তু 25 সেন্টিমিটার ধরা হয়। তারপরে ডিউডেনাম আছে 25 সেন্টিমিটার, ঠিক আছে, ডিউডেনাম আছে 25 সেন্টিমিটার। আর এইখানে একটা জিনিস পড়লো ইউরেটার, এটাও 25 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই জিনিসটুকু একটু জানবো। এবং তারপরে যে মূত্রথলি আছে, মূত্রথলি কোন পেশি দিয়ে গঠিত হয়েছে? ডেট্রুসান নামক অনচ্ছিক পেশি দিয়ে গঠিত হয়েছে। মূত্রথলি ডেট্রুসান নামক অনচ্ছিক পেশি দিয়ে গঠিত হয়েছে, এবং এই জিনিসটা হচ্ছে ধারণ ক্ষমতা হচ্ছে 700 থেকে 750, 700 থেকে 750 মিলিলিটার মূত্র ধারণ করতে পারে আমাদের। এবং তারপরে যেটা মনে রাখবো, সেই আমাদের জেনারেলি 280 থেকে 320 মিলিলিটার মূত্র যদি জমা হয় মূত্রথলিতে, তখনই আমাদের মূত্রত্যাগের ইচ্ছা জন্মে, ঠিক আছে। এরপর খেয়াল করে দেখো, আমরা যে মূত্র নালীর কথা যদি বলি, তো মূত্র নালীর ক্ষেত্রে দৈর্ঘ্য, যেটা মূত্র নালীর দৈর্ঘ্য দেখো, পুরুষদের ক্ষেত্রে 18 থেকে 20 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 3.5 থেকে 4 সেন্টিমিটার। হ্যাঁ, 18 থেকে 19 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, 18 থেকে 20 লেখা থাকলেও আসলে তোমরা যখন বিভিন্ন যে কোশ্চেন গুলো আসে এই ধরনের জিনিসগুলা, তো জেনারেলি কিন্তু শুধু যে এই বইয়ের তথ্য এটা আছে বিষয়টা এরকম না, ঠিক আছে, অন্য বই থেকেও করতে পারে। কিন্তু তোমরা জাস্ট এই যে একটা বই থেকে ধারণা পাইলা না, এই জিনিসটার সাথে মিলায় রাখবা, তোমার তো সব জিনিসের তথ্য মনে রাখার দরকার নেই যে একটা 18 পড়ছো, আর একটা 18.5 পড়তেছো, তারপর হচ্ছে 3.5 পড়তেছো, একটা হচ্ছে 4 সেন্টিমিটার পড়তেছো, এই জিনিসগুলো তো এভাবে আলাদা আলাদা করে মুখস্থ করে পারবা না। তাহলে তোমাদের কি করতে হবে, জাস্ট হচ্ছে একটা জায়গা থেকে হচ্ছে এটা পড়তে হবে, একটা জায়গা থেকে একটু ধারণা করে আমাদের এমসিকিউ অ্যান্সার দেওয়া শিখতে হবে। তো খেয়াল করে দেখো, আমরা যদি বৃক্কের গঠনে আসি, তো বৃক্কের গঠনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো, দেখো বৃক্কের দৈর্ঘ্য হলো 10 থেকে 12 সেন্টিমিটার, তারপরে হচ্ছে তার অর্ধেক করে ফেলো, দৈর্ঘ্যটার অর্ধেক করে ফেলে প্রস্থ হয়ে যাবে, অর্থাৎ 5 থেকে 6 সেন্টিমিটার। তারও অর্ধেক করে ফেলে 6 এর অর্ধেক 3 সেন্টিমিটার হয়ে যাবে, যেটাকে আমরা বলছি স্থূলত্ব, ঠিক আছে। এটা হয়ে গেল। এবং সাধারণত ওজনটুকু দেখলাম, দেখো নারীদের দেহে কম এবং এখানে 20-20 করে কম আছে, হ্যাঁ, 130, 50, 70, 130, 50, 70, 130 থেকে 50 হচ্ছে নারী দেহে এবং 50 থেকে 70 হচ্ছে পুরুষ দেহে, দেখলাম একটু। নেক্সট হচ্ছে এখানে দেখো যে কিডনির এই যে অবতল অংশের যে ভাঁজ, মানে এইখানে যে ভাঁজ, এই ভাঁজটার ভিতর দিয়ে অনেকগুলো স্ট্রাকচার ভেতরে প্রবেশ করছে, ভেতরে প্রবেশ করছে। তো যে জায়গাটার মাধ্যমে এই স্ট্রাকচার গুলো ভেতরে প্রবেশ করছে, সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে হাইলাম। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে কিডনির অবতল অংশের যে ভাঁজ বা হাইলাম, ঠিক আছে, হাইলামের মধ্যে দিয়ে কি কি বের হয় আর কি কি প্রবেশ করে, এই কোশ্চেন যদি আসে তাহলে আমরা মনে রাখবো হাইলামের মধ্যে দিয়ে ইউরেটার এবং রেনাল শিরা। আমরা জানি কিডনিতে যে শিরাটা সেটা হচ্ছে রেনাল শিরা, রেনাল কথাটা কিডনির সাথে সম্পর্কিত, এবং রেনাল ধমনী এবং রেনাল স্নায়ু, রেনাল ধমনী এবং রেনাল স্নায়ু এই জিনিসটা প্রবেশ করে আর বের করে হচ্ছে ইউরেটার এবং হচ্ছে রেনাল শিরা, ইউরেটার এবং রেনাল শিরা, এইটা মনে রাখতে হবে। এবং আমরা যে কিডনির যে চারিপাশে যে আবরণ, এই আবরণটা আমরা মনে রাখবো হচ্ছে, মানে কিডনির আবরণটাকে আমরা বলবো হচ্ছে
কি ক্যাপসুল। বলতো ক্যাপসুল আর কোথায় পড়ছো? ক্যাপসুল পড়ছো হচ্ছে, বলতো কোথায়? সেটা হচ্ছে লিভারে। লিভারে হচ্ছে পড়ছো। লিভারের আবরণীকে কি বলা হয়? গ্লিসন্স ক্যাপসুল। ওখানে গ্লিসন্স ক্যাপসুল হয়েছে, আর এখানে কিন্তু ক্যাপসুল বলা আছে। আমরা জাস্ট একটু সিমিলার মনে রাখলাম। আরো একটা কোশ্চেন আছে, খেয়াল করে দেখো তো। এখানে কিডনির দৈর্ঘ্য বললাম 12 সেন্টিমিটার, দেহের মধ্যে আর কোথায় 12 সেন্টিমিটার আছে? আর কোথায় 12 সেন্টিমিটার আছে? তো মনে রাখবো, আমাদের হার্ট 12 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড 12 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা এখানে দেখলাম কিডনি 12 সেন্টিমিটার, আমাদের যে ট্রাকিয়া শ্বাসনালী যেটা, হ্যাঁ, এটাও 12 সেন্টিমিটার। এছাড়া হচ্ছে এই যে ফেলোপিয়ান টিউব বলে একটা জিনিস আছে মেয়েদের দেহের মধ্যে, আমরা যখন মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়টা পড়বো ওখানে আছে, হ্যাঁ, ফেলোপিয়ান টিউব, ওটাও 12 সেন্টিমিটার। তাহলে 4টা 5টা গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু মনে রাখি। আমাদের হার্ট 12 সেন্টিমিটার, কিডনি 12 সেন্টিমিটার, ট্রাকিয়া 12 সেন্টিমিটার। আর একটা জিনিস আছে গলবিল, গলবিলও 12 সেন্টিমিটার, আমাদের গলবিলও 12 সেন্টিমিটার। এবং সাথে সাথে হচ্ছে আমরা বললাম ফেলোপিয়ান টিউব, মেয়েদের দেহের ফেলোপিয়ান টিউব, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এটা গেল, আমরা জানলাম। নেক্সট হচ্ছে আমরা কিডনিটাকে জাস্ট দুইটা এরিয়াতে একটু ভাগ করব। বাইরে এই যে দেখো, এখানে আমি যদি মার্কিং করি, এই যে এইখান থেকে যেভাবে মার্কিং করি, তো এই মার্কিং এর বাইরের যে অংশটুকু, এগুলোকে আমরা বলছি হলো কর্টেক্স। বাইরের যে অংশটুকু বলছি কর্টেক্স, আর ভিতরের যে অংশগুলো এগুলোরে বলছি আমরা মেডুলা। কর্টেক্স আর মেডুলা, ঠিক আছে? তো এই কর্টেক্স মেডুলার ভিতরে একটু কথাবার্তা আছে। এখানে দেখো, এইখানে ভালোভাবে দেখানো হয়েছে যে এই ভিতরের যে অংশগুলো যে লেভেল বরাবর, এই লেভেল বরাবর হলো মেডুলা, আর এর বাইরের অংশগুলো হচ্ছে কর্টেক্স। বাইরের অংশগুলো হলো কর্টেক্স হবে। এবং তাছাড়া এখানে যে ত্রিভুজ আকৃতি যে অংশটুকু আমি মার্ক করে রাখছি, এখানে যে মার্ক করে আসছি সেই জিনিসটুকু এখানে দেখো, এটা আমরা বলি রেনাল পিরামিড। ঠিক আছে, এইটা অংশটাকে কি বলা হয়? রেনাল পিরামিড। হ্যাঁ, এটা রেনাল পিরামিড বলা হয়। তো কয়টা রেনাল পিরামিড থাকে এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি যদি আসি, তাহলে এখানে খেয়াল করে দেখো রেনাল পিরামিড, এখানে আমি যেটা কথা বলতেছিলাম, এই যে রেনাল পিরামিড, এটা হচ্ছে 8 থেকে 18টি। রেনাল পিরামিড হচ্ছে 8 থেকে 18টি। এবং রেনাল প্যাপিলা যেটা, এটা হচ্ছে 10 থেকে 25টি। রেনাল প্যাপিলা কোন জিনিসটুকু আমি একটু দেখাই দিচ্ছি। আর তারপরে হচ্ছে রেনাল কলাম। আমরা এই কথাটুকু একটু 3টা 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবো। আমরা দেখো, খেয়াল করে দেখো, আমরা এই যে কিডনির প্রথম দৈর্ঘ্যটুকু পড়লাম, তার ওজনটুকু জানলাম, তারপর হচ্ছে এই হাইলাম দিয়ে কি কি ঢুকে এবং কি কি বের হয় এই জিনিসটুকু একটু দেখলাম। ঠিক আছে, এবং আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে এখানে ত্রিভুজ আকৃতির মধ্যে যে অংশটুকু আছে এগুলোকে আমরা কি বললাম? রেনাল পিরামিড। রেনাল পিরামিডের সংখ্যা কতটি? রেনাল পিরামিড 8 থেকে 18টি। এবং রেনাল পিরামিড যে অংশে দেখো, এই যে অংশে থেকে বের হচ্ছে না, রেনাল পিরামিড যে অংশটুকু, এই জায়গাটুকু, এই মুখের, অর্থাৎ এদের যে মানে আমরা যেটা বলি অ্যাপেক্স বা চূড়া রেনাল পিরামিডের, তো সেই জিনিসটুকুকে আমরা বলছি হলো প্যাপিলা। প্যাপিলা কয়টা থাকে? 10 থেকে 25টা থাকবে। প্যাপিলা কয়টা থাকবে? 10 থেকে 25টা থাকবে, এইটুকু মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, রেনাল কলাম বলতে এইখানে পাশের যে জায়গাগুলো, মাঝে যে ফাঁকা জায়গাগুলো, এগুলোকে রেনাল কলাম বলা হয়। এবং তারপরে তো রেনাল পেলভিস। আমরা জানবো যে হচ্ছে রেনাল প্যাপিলা গুলো যে এলাকায় উন্মুক্ত হচ্ছে না, যে দেখো এখানে কিন্তু অনেকগুলো নালীর মতো আছে। তো এখানে খেয়াল করে দেখো, এই যে অংশটুকু হচ্ছে রেনাল পিরামিড। তো রেনাল পিরামিড এবং রেনাল পিরামিডের এই যে মুখের যে অংশটুকু, এগুলোকে আমরা কি বলি? এগুলো হচ্ছে বলছি হলো রেনাল প্যাপিলা। ঠিক আছে। আর এই যে ছোট 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 যে অংশগুলো, এগুলোর আমরা বলি মাইনর ক্যালিক্স। হ্যাঁ, মাইনর ক্যালিক্স। আর মাইনর ক্যালিক্স এর পরবর্তী যে অংশটুকু, তাকে বলি হলো মেজর ক্যালিক্স। ঠিক আছে, মাইনর ক্যালিক্স আর মেজর ক্যালিক্স হবে। মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স। দেখো 8 থেকে 14টা থাকতেছে মাইনর ক্যালিক্স, আর মেজর ক্যালিক্স থাকে কয়টা? 2 থেকে 3টা। 8 থেকে 14টা থাকে হচ্ছে এখানে, এই যে এইগুলা, এগুলো ছোট ছোট, এগুলো হলো মাইনর ক্যালিক্স। আর মেজর ক্যালিক্স থাকে হচ্ছে 2 থেকে 3টা থাকতে পারে মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স গুলো যে এলাকায় মিলতে হচ্ছে না, এই যে এলাকাটা, এই যে ফানেল আকৃতির মতো যে এলাকাটা, এই ফানেল আকৃতির মতো অংশটাকে আমরা বলি হচ্ছে রেনাল পেলভিস। রেনাল পেলভিস, বোঝা গেল? রেনাল পেলভিস, এই অংশটুকু আমরা একটু মনে রাখবো। মেজর ক্যালিক্স হলো 2 থেকে 3টা এবং মাইনর ক্যালিক্স হলো 8 থেকে 14টা, এটুকু মনে রাখবো। এখন বৃক্কের কাজের ভিতরে খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটুকু, একটা কয়েকটা কথা আমরা একটু মনে রাখতে হবে। যে বৃক্কের কাজের ভিতরে খেয়াল করে দেখো, এখান থেকে যদি বলি, সবগুলো এখান থেকে একবার একটু রিডিং দেওয়া উচিত আমি মনে করি জীবনে একবার। বৃক্ক পরিশোধন হবে, পানি সমতা বজায় রাখে, অসমো রেগুলেশনে ভূমিকা রাখে, এইগুলো জিনিস নিয়ে আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। কিন্তু এই জিনিসটুকু ভুললে চলবে না। সেটা হচ্ছে কি? হরমোন উৎপাদন করে। কি হরমোন উৎপন্ন করে? বেশিরভাগই মনে রাখবে হরমোন এরাথ্রোপয়েটিন উৎপন্ন হয়। এরাথ্রোপয়েটিন নামক হরমোন উৎপন্ন হয়। এছাড়াও কিন্তু কয়েকটা জিনিস দেখো, এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন বলা হচ্ছে, অ্যানজিওটেনসিনও, টেনসিনের কথা বলা হচ্ছে। যদিও এই অ্যানজিওটেনসিন তোমরা কিন্তু আরো এক জায়গায় পড়ছো, কোথায় বলো তো? আমরা জানি যে যকৃৎ থেকে কিন্তু অ্যানজিওটেনসিনোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, যকৃৎ থেকে অ্যানজিওটেনসিনোজেন উৎপন্ন হয়, এই জিনিসটুকু কিন্তু ওখানে পড়া হয়েছে। এখন খেয়াল করে দেখো, যাই হোক, কিডনিতে তাহলে হরমোন এরাথ্রোপয়েটিন,
হরমোন তৈরি হচ্ছে এরাইথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো মনে রাখতে হবে। এরাইথ্রোপোয়েটিন এর কাজ কি? এরাইথ্রোপোয়েসিস ঘটানো অর্থাৎ আরবিসি বা এরাইথ্রোসাইট তৈরিতে উদ্দীপনা জাগাবে। হ্যাঁ, এরাইথ্রোসাইট তৈরিতে উদ্দীপনা জাগাবে এবং এনজাইম ক্ষরণ করবে কি? রেনিন নামক এনজাইম ক্ষরণ করবে। রেনিন নামক এনজাইম ক্ষরণ করবে। দেখো বৃক্কের কাজের ভিতরে আছে কিন্তু হোমিওস্টাসিস। হোমিওস্টাসিস হোমিওস্টাসিস মানে দেহের মধ্যে অভ্যন্তরীণ, হ্যাঁ, অভ্যন্তরীণ একেবারে ভারসাম্য অবস্থা বজায় রাখে, এগুলোকে আমরা বলি হোমিওস্টাসিস। আরেকটা এই টাইপস এর কথা আছে, সেটা হচ্ছে হেমোস্ট্যাসিস। হেমোস্ট্যাসিস মানে রক্তপাত বন্ধ হওয়া। হেমোস্ট্যাসিস মানে রক্তপাত বন্ধ হওয়া। এছাড়াও আছে গ্লুকোনিওজেনেসিস। মনে রাখবা, নন কার্বোহাইড্রেট থেকে যদি কার্বোহাইড্রেট তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। দেহের এই গ্লুকোনিওজেনেসিস কিডনি বলতেছে যে 20% গ্লুকোজ কিন্তু সরবরাহ করে এই গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে। এছাড়াও মনে রাখবা ভিটামিন ডি তৈরিতে কিন্তু ভূমিকা রাখে আমাদের কিডনি। ভিটামিন ডি তৈরিতে মানে ভিটামিন ডির কার্যকর রূপটা কিন্তু তৈরি হয় মূলত আমাদের কিডনিতে, এটুকু একটু মনে রাখবো। তাহলে মেইন গুরুত্বপূর্ণ কথাও দেখো, রক্ত পরিশোধন করে, দেহের পানি সমতা বজায় রাখে, হ্যাঁ, বর্জ্য পদার্থগুলো অপসারণ করে, অবশ্যই অম্লক্ষারের সমতা বজায় রাখে, এগুলো আমরা বুঝলাম। দেখো রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণের ভূমিকা আছে আমাদের কিডনিতে, ঠিক আছে। এছাড়াও যেটা বললাম হরমোনের কথা, এরাইথ্রোপয়েটিন যেটা এরাইথ্রোপোয়েসিস করবে, এবং এনজাইমের কথা বললাম, রেনিন নামক এনজাইম ক্ষরণ করবে, হোমিওস্ট্যাসিস। এর আরেকটা কথা শেখালাম যে হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস এটা। আর হোমিওস্ট্যাসিস এর আরেকটা জিনিস শেখালাম হেমোস্ট্যাসিস, এটা রক্তপাত বন্ধ হওয়া। সেটা তো আমাদের দেহের মধ্যে ক্লটিং ফ্যাক্টরের কাজ। আর এখানে হোমিওস্ট্যাসিস কাজ হচ্ছে কিডনির, ঠিক আছে। গ্লুকোনিওজেনেসিস বললাম এবং সাধারণত ভিটামিন ডি এর কথাটা বললাম, এটুকু মনে রাখবো। আচ্ছা, এখানে খেয়াল করে দেখবে এবার বৃক্কের গঠনের কথা যদি আমরা বলি, বৃক্কের সূক্ষ্মতর গঠনের ভিতরে আছে হচ্ছে নেফ্রন। মানব বৃক্কে কতটি থাকে? 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে এবং এই নেফ্রনটা জেনারেলি 3 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার মতো লম্বা। তো জিনিসটা হলো প্রত্যেক বৃক্কে যদি 10 থেকে 12 লক্ষ বৃক্ক থাকে, তাহলে কোশ্চেন যদি আসে মানব দেহে কতটি নেফ্রন আছে, তাহলে যদি অবশ্যই দুইটা হিসাব করতে হবে, তাহলে 20 থেকে 24 লক্ষের বিষয়টা আসবে, এটা একটু মাথায় রাখবা। এবং এই নেফ্রন গুলো যদি একটার সাথে আরেকটা জোড়া লাগায় সম্মিলিতভাবে কিন্তু 36 কিলোমিটার তৈরি করবে, এই জিনিসটুকু মনে রাখবো। 36 কিলোমিটার তৈরি করবে একটার সাথে যদি নেফ্রন গুলো আরেকটা জোড়া লাগায়, হ্যাঁ। এবং বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত কিন্তু কত 125 ঘন সেন্টিমিটার তরল পদার্থ পরিশ্রুত হচ্ছে। 125 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। প্রায় বলতেছে 90% নিয়ে আবার ফিরে যাচ্ছে অনলি, তাহলে দেখলাম প্রতি মিনিটে 1 ঘন সেন্টিমিটার মূত্র তৈরি হয়। তাহলে আমরা যেটা মনে রাখবো, আমাদের দেহের মধ্যে প্রতি মিনিটে কিডনি থেকে কিন্তু 1 ঘন সেন্টিমিটার রক্ত তৈরি, এই মূত্র তৈরি হয়। এবং এরপর আমরা নেফ্রনের গঠনটুকু জানবো, ঠিক আছে। তো খেয়াল করে দেখো নেফ্রনের এই পাশে যে গঠনটুকু আছে, এবং এই গঠনটুকু থেকে একটা কমন জিনিস তোমাদের একটা খেয়াল করে দেখো, তোমাদের বইতে যেটা আছে মাঝ দিয়ে কিন্তু একটা দাগ দেয়া আছে। এই দাগ দেয়া থেকে মনে রাখবা এই দাগের উপরের অংশটুকু থাকে হলো কর্টেক্স আর নিচের অংশটুকু থাকে হচ্ছে মেডুলাতে, ঠিক আছে। এই যে কিডনি দুটো ভাগ করলাম না, কর্টেক্স আর মেডুলা, মানে এই পার্ট গুলো সবসময় কর্টেক্সে থাকে, এই পার্ট গুলো সবসময় মেডুলাতে থাকে। তো একটা কিডনির মানে নেফ্রনের যে অংশগুলো মেইন, এটা হচ্ছে এটা ক্ষেত্রে খেয়াল করে দেখি, এটা হচ্ছে রেনাল কর্পাসল বলা হয়, ঠিক আছে। তো রেনাল কর্পাসলের ক্ষেত্রে এই যে অংশটুকু আছে এটা হচ্ছে গ্লোমেরুলাস, আর এই যে কাপের মধ্যে যে অংশটুকু এটাকে আমরা বলি হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস আর হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, এই জিনিসটুকু কে আমরা বলি হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, এটুকু আমরা একটু মনে রাখবো। ওকে, নেক্সট হচ্ছে, তাহলে এইখানে কিন্তু আরেকটু কথা আছে, এই যে গ্লোমেরুলাস আমরা এইখানে কিছু পড়ালেখা করব কেবলই। তো নেক্সট আমাদের আরো একটা জিনিস জানতে হবে এরপরে, তো হচ্ছে এইটা হলো রেনাল টিউবুল। তো রেনাল টিউবুলের তিনটা পার্ট আছে, হ্যাঁ। একটা হচ্ছে প্রক্সিমাল প্যাসোনা নালিকা মানে নিকটবর্তী প্যাসোনা নালিকা, তারপর হচ্ছে হেনরির লুপ, এবং তারপর হচ্ছে দূরবর্তী প্যাসোনা নালিকা, এবং লাস্টে আছে কি সংগ্রাহী নালিকা, আমরা জানি। এবং খেয়াল করে দেখতেছো তোমার, তাহলে আমি যেটা বললাম যে হচ্ছে উপরে পার্টটুকু থাকে কর্টেক্সে, নিচে পার্টটুকু থাকে মেডুলায়। তাহলে কর্টেক্সে যদি থাকে তাহলে খেয়াল করে দেখতে হবে যে কর্টেক্সের যে অংশটুকুতে কি কি থাকতেছে, তাহলে গ্লোমেরুলাস থাকতেছে, বোম্যান্স ক্যাপসুল, প্রক্সিমাল প্যাসোনাল নালিকা এবং দূরবর্তী প্যাসোনাল নালিকা। অপশনে তো দেয়া হয় এভাবে যে নিচের কোনটি কর্টেক্সে থাকে, নিচের কোনটি মেডুলাতে থাকে। তাহলে কর্টেক্সে কি কি আছে দেখো, দূরবর্তী প্যাসোনাল নালিকা, অনেকে যারা এই জিনিসটুকু পড়বে না তারা কিন্তু দূরবর্তী প্যাসোনাল নালিকা মনে করবে যে হচ্ছে এটা মেডুলাতে অবস্থিত, ঠিক আছে। কিন্তু মেডুলাতে কিন্তু অবস্থিত না, মেডুলাতে অবস্থিত হচ্ছে যে একটা হচ্ছে হেনরির লুপ এবং সাধারণত সংগ্রাহী নালিকার দূরবর্তী অংশ, সংগ্রাহী নালিকার দূরবর্তী অংশটাই সেটা হচ্ছে এই যে মেডুলাতে অবস্থিত। এই কথাটুকু মনে রাখবে। এবার আমরা এর ডিটেইলস একটু পড়ে আসি। ডিটেইলসটা হচ্ছে আমরা যদি নেফ্রন রে, তাহলে খেয়াল করে দেখো একটা নেফ্রন রে যদি আমরা ভাগ করি তাহলে ফার্স্টের দিকে যেটা পারলাম সেটা হচ্ছে রেনাল কর্পাসল
বা মালোপিজিয়ান কর্পাসল। খেয়াল করে দেখো আমরা এইটাকে বলি মালোপিজিয়ান বডি। তাহলে একটা জিনিস বলতে পারো মালোপিজিয়ান নালিকা কাদের থাকে? তো মনে আছে হয়তোবা যে আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গের নাম কি? মালোপিজিয়ান নালিকা। এবং ঘাসফড়িং পড়ার সময় তোমরা এটা পড়ছো মালোপিজিয়ান নালিকা। তো এই রেনাল মালোপিজিয়ান কর্পাসল কিন্তু বোম্যান্স ক্যাপসুল তৈরি করছে। বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস এই দুইটা অংশ দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি রেনাল কর্পাসল বা মালোপিজিয়ান কর্পাসল বা মালোপিজিয়ান বডি যেটাই বলি না কেন, তো এটার ক্ষেত্রে দুইটা অংশ আছে। আমরা বললাম যে বোম্যান্স ক্যাপসুল, এখান থেকে কিছু পড়া আছে। সে পড়াটা কি? এই বোম্যান্স ক্যাপসুলের দুইটা লেয়ার আছে, ভিতরের দিকে যে লেয়ার আর বাইরের দিকে আরেকটা লেয়ার। তো ভিতরের দিকে যে লেয়ার সেখানে বিশেষ কোষ থাকে, কোষটার নাম কি? পোডোসাইট। পোডোসাইট বিশেষ কোষ থাকে, তার নাম হচ্ছে পোডোসাইট। মনে রাখবা ভিতরের যে লেয়ার তাকে আমরা বলি ভিসেরাল লেয়ার, ভিতরে ভিসেরাল লেয়ার। আর বাইরে থাকে হচ্ছে প্যারাইটাল। তো প্যারাইটাল লেয়ারে কোন ধরনের এপিথেলিয়াম থাকে? আইস আকার, মাছের আইসের মতো, হ্যাঁ, চাপা। তাহলে মাছের আইস আকার এপিথেলিয়াম কোথায় আছে? প্যারাইটাল লেয়ারে। ভিসেরাল লেয়ারে কি আছে? ভিসেরাল লেয়ারে আছে হলো পোটোসাইট। তো ভিসেরাল লেয়ারে হচ্ছে আমরা যদি এখান থেকে বলি পোটোসাইট আছে ভিসেরাল লেয়ারে, আর প্যারাইটাল লেয়ারে আছে আইস আকার এপিথেলিয়াম। আমি যেভাবে বলতেছি জাস্ট এই জিনিসগুলো যদি মুখস্থ করা যায় তাহলে কিন্তু আর এক্সট্রা লাগে না, এই জিনিসটুকু জানলেই না। কারণ সবকিছু তথ্য কিন্তু মনে রাখা যাবে না, এইগুলোই অনেক, এগুলো মনে রাখতে পারলেই অনেক। ঠিক আছে? তো জিনিসটা আমরা জাস্ট মনে রাখবো, ভিতরের লেয়ারটা আমরা বলছি হলো পোটোসাইট এবং বাইরের লেয়ারটাকে আমরা বাইরের যে প্যারাইটাল লেয়ার সেখানে থাকতেছে আইস আকার এপিথেলিয়াম, আইস আকার এপিথেলিয়াম, এটুকু আমরা মনে রাখবো। এবং এইখানে খেয়াল করে দেখো আমরা যে গ্লোমেরুলাসের কথা বলছি, গ্লোমেরুলাসে কৈশিক জালিকার সংখ্যা জেনারেলি 50 থেকে 60টা থাকে। গ্লোমেরুলাসে কৈশিক জালিকার সংখ্যা 50 থেকে 60টা থাকে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গ্লোমেরুলাসে যে রক্তনালীটা আসতেছে সেই রক্তনালীটার নাম হলো এফারেন্ট আর্টেরিওল। গ্লোমেরুলাসে যে রক্তনালীটা আসতেছে তার নাম এফারেন্ট আর্টেরিওল। এরপরে সেটা গ্লোমেরুলাসে এভাবে রক্ত জালক তৈরি করলো কৈশিক জালিকা, এবং যেটা বের হচ্ছে সেটাকে আমরা বলছি ইফারেন্ট আর্টেরিওল। এফারেন্ট আর্টেরিওল এবং ইফারেন্ট আর্টেরিওল। এফারেন্ট আর্টেরিওলটা মনে রাখবা, এফারেন্ট আর্টেরিওলের যে লুমেন বা ক্যালিভার যেটা বলছে, লুমেন ভিতরে যে ফাঁকা জায়গাটা, ওইটা হবে হচ্ছে একটু বড়। ঠিক আছে? অনেক মানে বড়, এবং জিনিসটা বড় এই ইফারেন্ট আর্টেরিওলের থেকে। এই জন্য বেশি পরিমাণে মনে রাখবা রক্ত আসতেছে এবং বের হইতে পারছে এপাশ দিয়ে কম পরিমাণ, কারণ এগুলো বলতেছি এখানকার লুমেনটা হলো ছোট আর এখানকার লুমেনটা হচ্ছে বড়। ঠিক আছে? ঠিক এই কারণে এটা হইছে। নেক্সট আমরা মনে রাখবো এই যে আমরা বলছিলাম যে 50 থেকে 60টা কৈশিক জালিকার কথা, সেটা একটু মনে রাখবো। এটা গেল। এবং এই যেটা বললাম যে ইফারেন্ট আর্টেরিওলের ব্যাস এফারেন্ট আর্টেরিওলের চেয়ে কম, এই কথাটুকু বলেছে। এই জন্য সর্বদা উচ্চ রক্তচাপ বজায় থাকে। তাহলে যদি একটা অনুধাবনমূলক কোশ্চেন আসে যে গ্লোমেরুলাসে সর্বদা উচ্চ রক্তচাপ বজায় থাকে কেন, তার মেইন কারণ কিন্তু এইটুকু আমরা একটু মনে রাখবো। এবং এখানে একটা চাপের একটা পার্থক্য থাকে এই কারণে। এছাড়া আমরা যদি বলি যে বৃক্ক নালিকা বা রেনাল টিউবুলস, এই জিনিসটুকু আমাদের জানতে হবে। রেনাল টিউবুলস এর আমি কতগুলো অংশ বললাম, তো এটাই কিন্তু সেই প্রক্সিমাল প্যাসানো নালিকা, হেনরির লুপ, দূরবর্তী প্যাসানো নালিকা এবং সংগ্রাহী নালিকা কিন্তু নেফ্রনের অংশ না। বারবারই বললাম, আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, জিনিসটা একটু ঝামেলার মতো তৈরি হয়, সেটা হচ্ছে নিচের কোনটি নেফ্রনের অংশ নয়। তা আমরা তো ছবিতে দেখছি ভালো করেই যে হচ্ছে এখানে সংগ্রাহী নালিকা আছে আলাদা, কিন্তু সংগ্রাহী নালিকা কিন্তু একটা নেফ্রনের অংশ নয়। এটা কিভাবে তুমি বুঝবা? দেখো এখানে তোমরা একটু বলতে পারো কিনা, এই যে নেফ্রনের এখানে যে গাছের মতো জিনিসটা যেভাবে ডালের মতো যে অংশটুকু, এগুলো আসছে কেন বলতো? এই জিনিসটা আছে আসলে এই পাশে আরো একটা নেফ্রন আছে, এই পাশে আরো একটা নেফ্রন আছে, সবগুলো নেফ্রন থেকে কিন্তু মূত্র সংগ্রহ করে নিয়ে আসতেছে। এই জন্য এর নাম কি? সংগ্রাহী নালিকা। ঠিক আছে? এই জন্য এর নাম কিন্তু সংগ্রাহী নালিকা, এটা বলা হয়েছে। তো খেয়াল করে দেখো রক্তটা তাহলে যাচ্ছে কোথায় কোথায়, এই জিনিসটুকু আমরা একটু মনে রাখি। খেয়াল করে দেখো, ফার্স্টে মনে করো আমরা বলছিলাম কিছুক্ষণ আগে যে হাইলামের মধ্য দিয়ে রেনাল ধমনী এবং রেনাল স্নায়ু প্রবেশ করে। ঠিক আছে? রেনাল ধমনী তো আমাদের, রেনাল ধমনী হচ্ছে, আমরা অ্যাওর্টার কথা শুনছো, আমাদের হার্ট করানোর সময় মহাধমনী যে অ্যাওর্টা, ওর কাজ ছিল কি? সারা দেহে রক্ত পৌঁছানো। ঠিক আছে? সারা দেহে রক্ত পৌঁছানোর কথা ছিল না ওর, সেই রক্ত সারা দেহে পৌঁছানোর ক্ষেত্রে একটা কাজ করতেছে, সেটা হচ্ছে রেনাল ধমনী মনে করো। তো রেনাল ধমনী যখন কিডনির মধ্যে প্রবেশ করলো, এবার কিডনির মধ্যে অসংখ্য ক্ষুদ্র 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 রক্তনালীতে ভাগ হইলো, সেটা গাছপালার মতো। তো এটা ভাগ হইলো। নেক্সট তারই একটা অংশ আমরা বলতেছি হচ্ছে এফারেন্ট আর্টেরিওল। তারই একটা অংশ আমরা বলছি হচ্ছে এফারেন্ট আর্টেরিওল। সেই এফারেন্ট আর্টেরিওলটাই, ঠিক আছে, এখানে দেখি এফারেন্ট আর্টেরিওল, তাহলে বললাম কিছুক্ষণ আগে যে এফারেন্ট আর্টেরিওলের লুমেনটা, এর ব্যাসটা হচ্ছে বড় আর ইফারেন্ট আর্টেরিওলের ব্যাসটা ছোট। তো খেয়াল করে দেখবা যে এখান থেকে কিছু মানে এখানে একটা কৈশিক জালিকা 50 থেকে 60টা কৈশিক জালিকার কথা বললাম, তো গ্লোমেরুলাস ওইখানে রক্তটা আসতেছে রক্ত, এবং এখানে একটা উচ্চ রক্তচাপ এবং চাপের একটা
পার্থক্য সৃষ্টি হয়, যার ফলে কিন্তু এইখানে যে মনে রাখবো কিছুক্ষণ পরে একটা জিনিস আমরা পড়বো যে রক্তের মধ্যে রক্তের প্রোটিন ছাড়া এবং হচ্ছে রক্ত যে কণিকা ছাড়া সকল ভালো অংশ খারাপ অংশ সবই এর ভিতরে চলে আসে। কথা কি বুঝতে পারছো? যেটা বললাম যে এখন মনে করো গ্লোমেরুলাসে আসলো রক্তটা এসে আমি যেটা বললাম যে সকল ভালো অংশ এবং খারাপ অংশ সবই কিন্তু চলে আসতেছে। এমন না কিন্তু যে এইখান থেকে জিনিসটা ছেঁকে বের হচ্ছে, আমরা ক্লাস 9 10 যেটা মনে এখান থেকে মনে করো ছেঁকে বের হচ্ছে, জিনিসটা এই পাশ দিয়ে মূত্র হয়ে বের হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু এরকম ভাবে হয় না বিষয়টা। হ্যাঁ, কি হয় অ্যাকচুয়ালি তাহলে যেটা বললাম যে অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে মনে করো রক্তটা অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে এসে নেক্সট হচ্ছে এখানে এক্সচেঞ্জ হয়ে বললাম রক্তের প্রোটিন এবং রক্ত কণিকা ছাড়া সকল ভালো অংশ খারাপ অংশ সব চলে আসলো বোম্যান্স ক্যাপসুলের পরে এরপরে যে অংশটুকু এই যে এভাবে প্রক্সিমাল প্যাসোনালিকা বা নিকটবর্তী প্যাসোনালিকা। হ্যাঁ, এরপরে হচ্ছে হেনরি লুপে দুটো অংশ আছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে অবরোহণ বাহু, এটা আরোহণ বাহু, মানে ডিসেন্ডিং লুপ আর অ্যাসেন্ডিং লুপ। ঠিক আছে, মানে নিচে নামতেছে আর উপরে নামতেছে, এইখানে চলে গেল। তারপরে জেনারেলি এই দূরবর্তী প্যাসোনালিকা সংজ্ঞানালিকায় যাবে। তবে খেয়াল করে দেখো এর অপর পার্ট গুলো কি কি হচ্ছে, সেটা হচ্ছে কি এই ইফারেন্ট আর্টেরিওল কিন্তু আবার যে এই যে রক্তনালীটারে এই যে মানে নেফ্রনটারে কিন্তু পেঁচিয়ে ধরতেছে। এর কারণ আছে, কি তার কারণ? তো মেনলি মনে রাখবো, আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে এখানে কিন্তু কিছু ভালো অংশও চলে আসছে, কিছু খারাপ অংশও চলে আসছে। ঠিক আছে, তো ভালো অংশটুকু সেগুলো তো আর মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে না। ঠিক আছে, মূত্র দিয়ে তো বের হয়ে যাবে না। তো এই কারণে ভালো অংশটুকু পুনরায় এখানে এক্সচেঞ্জ হয়, রক্তনালীর সাথে এখানে এক্সচেঞ্জ হয়, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এক্সচেঞ্জ হয়। অর্থাৎ এখান থেকে ভালো অংশগুলো এখানে চলে যায় এবং ওখানে যদি কোনো খারাপ অংশ থাকে সেটা চলে আসে এইখানে। ঠিক আছে, সেই জিনিসটুকু এখানে আমাদের কিছুক্ষণ পরেই বোঝানো হয়েছে এই যে মূত্র সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে। যদি আমরা ওই জিনিসটুকু একটু আগে বুঝে আসি তারপরে আসলে জিনিসটা বুঝতে পারবো, যে ভালোভাবে বুঝতে পারবো জিনিসটা। তো খেয়াল করে দেখো, আমরা যদি একটুখানি যাই, আমরা পরবর্তীতে একটু স্কিপ করলাম, আমরা ওখানে আবার যাব, কিন্তু এই জিনিসটুকু আগে বুঝে নাও। সেটা হচ্ছে কি ডক্টর আর্থার রবার্টসন কুশনির কথা মনে রাখলে হবে। তিনি মূত্র সৃষ্টির 3টা ধাপে ভাগ করছেন। একটা হচ্ছে কি অতি সূক্ষ্ম পরিস্রবণ, টিউবুলার পুনঃশোষণ এবং সক্রিয়করণ। অতি সূক্ষ্ম পরিস্রবণ, টিউবুলার পুনঃশোষণ এবং সক্রিয়করণ। অতি সূক্ষ্ম পরিস্রবণ বা আল্ট্রাফিল্ট্রেশন ক্ষেত্রে দেখো এটা প্রথম ধাপ। এটার ক্ষেত্রে কি হয় আসলে, এই যে জায়গাটুকু আমার এখানে দেখানো হলো, ঠিক আছে, খেয়াল করে দেখো এখানে একটা চাপের পার্থক্য তৈরি হচ্ছে। চাপের পার্থক্য বলতে কি, যে কোনো দুটো তরল এর মধ্যে দুইটা ধরনের চাপ থাকে। একটা হলো হাইড্রোস্ট্যাটিক চাপ বা আমরা বলি হচ্ছে পরিস্রবণ। হ্যাঁ, এটা হাইড্রোস্ট্যাটিক চাপ। এবং হচ্ছে আরেকটা হচ্ছে অসমোটিক চাপ বা অভিস্রবণ চাপ। জিনিসটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু জিনিসটা একদম কমন, একটু যদি বোঝার চেষ্টা করো তুমি বুঝতে পারবা। মনে রাখবা, আমরা যে অভিস্রবণ প্রক্রিয়া বুঝি, এখানে তো দুইটা তরল থাকে, মাঝখানে থাকে কি একটা, মাঝখানে একটা অর্ধবৃত্ত পদ্মা থাকে। এইখানে মনে করো এইখানে সে অর্ধবদ্ধ পদ্মা। এবং যেটা বলতে চাচ্ছি, দুটো তরলের মধ্যে তো বিনিময় হয়, কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে যায়, এটা আমরা পড়ছি। তো এখানে প্রত্যেকটা মানে জিনিসের মধ্যে কিন্তু দুইটা অংশ থাকে। একটা বলতেছি হাইড্রোস্ট্যাটিক চাপ মানে দ্রবণ চাপ, আর একটা হচ্ছে অসমোটিক চাপ। হাইড্রোস্ট্যাটিক চাপ বা দ্রবণ চাপ, আর একটা হচ্ছে অসমোটিক চাপ। এই দ্রবণেও আছে একই জিনিস, হাইড্রোস্ট্যাটিক চাপ এবং হচ্ছে অসমোটিক চাপ। তো খেয়াল করে দেখবো, হাইড্রোস্ট্যাটিক চাপ এর কাজ হচ্ছে বাইরে বের করে দেওয়া। হ্যাঁ, পানিটা এই দ্রবণ থেকে এইখানে বের করে দেওয়া। আবার এরও যে হাইড্রোস্ট্যাটিক চাপ যার বেশি, সে করবে কি ওখান থেকে পানিটা এখানে বের করে দিতে চাইবে। এবার যদি দুই এলাকার মধ্যে যেখানে হাইড্রোস্ট্যাটিক চাপটা বেশি, সেইটা তাহলে মানে সেইখান থেকে তাহলে পানিটা আসবে। বিষয়টা হলো এরকম। আবার সেম কথাটা যদি আমি বলি যে অসমোটিক চাপের ক্ষেত্রে, যদি সেম কথাটা বলি যে অসমোটিক চাপ হলো বাইরে থেকে পানি টেনে আনার ক্ষমতা। ঠিক আছে, আর জিনিসটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপের কথা বললাম যে ভিতর থেকে পানিটা বাইরে বের করে দেওয়ার চাপ। ঠিক আছে, তো এই যে জিনিসটা হয়, তো ভিতর মানে বাইরে থেকে পানি টেনে আনার যে ক্ষমতা, এটাকে আমরা বললাম অভিস্রবণ চাপ বা অসমোটিক চাপ। তো মনে রাখবো তাহলে যার অভিস্রবণ চাপ বেশি, তাহলে সেই কিন্তু আসলে দুটো দ্রবণের মধ্যে যার অভিস্রবণের চাপ বেশি, সে বাইরে থেকে পানিটা টেনে নিয়ে আসবে। এটাই মেইনলি হলো অভিস্রবণ প্রক্রিয়াটা কিন্তু এভাবে হয়। ঠিক আছে, এই জায়গাটি একটু কঠিন, একটুখানি টাইম দিতে পারলে বা বারবার একটু যদি শোনা হয় তাহলে আশা করি বুঝতে পারবা। দুইটা চাপের কথা বললাম, দ্রবণ চাপ এবং হচ্ছে অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপের কাজ বাইরে থেকে পানিটা নিজের কাছে টেনে নেওয়া, হাইড্রোস্ট্যাটিক চাপের কাজ হলো নিজের থেকে পানিটা বাইরে বের করে দেওয়া। তাহলে আমি যে কমন কথাটা যেটা বলতেছি, আমি এখন চাচ্ছি যে আমার এই দ্রবণ থেকে আমি পানিটা বাইরে বের করে দিব। তাহলে আমার কাজ কি করতে হবে, আমার অসমোটিক চাপ মানে অভিস্রবণ চাপটা কম হইতে হবে এবং হাইড্রোস্ট্যাটিক চাপটা বেশি হইতে হবে।
এই কারণে আমি তখন পানিটা বাইরে বের করে দিতে পারবো। কমন কথা হচ্ছে এটা। ঠিক আছে? আমার যদি দ্রবণ চাপ বেশি হয় এবং অবিশ্রবণ চাপ যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রেই দেখবো যে আমরা পানিটা বাইরে বের করে ফেলতেছি। ঠিক আছে? কারণ অবিশ্রবণ চাপের কাজ হচ্ছে বাইরে থেকে পানি নিজের দিকে টেনে আনা। ঠিক আছে? তো এই জিনিসটুকু এখানেও প্রয়োগ হয়েছে। এখানে একটা ম্যাথের মতো অনেকগুলো তথ্য দিয়েছে। এটা যদি একবার রিডিং দাও আসলে বুঝতেও একটু কঠিন মনে হবে। তো খেয়াল করে দেখো, আমি তোমাদের বোঝাই দিচ্ছি। এখানে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম। খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি, মূত্র সৃষ্টির ক্ষেত্রে এই যে বলছিলাম যে যখন অ্যাফারেন্ট আর্টারিওলে যে রক্তটা আসবে তখন কিন্তু হচ্ছে এই যে বললাম রক্তের প্রোটিন এবং রক্ত কণিকা ছাড়া, রক্তের প্রোটিন এবং রক্তের কণিকা ছাড়া প্রায় সমস্ত লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, মানে ভালো খারাপ যাহা কিছু আছে সবকিছু কিন্তু বোমাস ক্যাপসুলে চলে আসতেছে। সবকিছুই বোমাস ক্যাপসুলে চলে আসতেছে এবং এভাবে বলা হচ্ছে যে আমাদের, এবং ওইটাকে আমরা প্রাথমিক মূত্র বা গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলাসের মধ্যে আসতেছে, গ্লোমেরুলাস হয়ে, ঠিক আছে? তাহলে জিনিসটা হচ্ছে এটাকে আমরা বলছি গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট, বা এটাকে প্রাথমিক মূত্র বলা হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেট। তো জেনারেলি বলা হচ্ছে যে মানুষের দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে 1200 মিলিলিটার রক্ত প্রবাহিত হয়। প্রতি মিনিটে। আমরা যখন লিভার পড়বো তখন জানবো, ওখানে কিন্তু প্রতি মিনিটে কি 1500 ঘন সেন্টিমিটার বা 1500 মিলিলিটার রক্ত কিন্তু প্রবাহিত হচ্ছে। আর এই প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা দেখলাম না, এই যে আমি যেটা বললাম গ্লোমেরুলার ফিল্ট্রেট, তো অ্যাকচুয়ালি প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি, 125 ঘন সেন্টিমিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট এখান থেকে কিন্তু তৈরি হয়। এটা গেল। এখন সেইটা, এই যে দেখো, সেই কার্যকর পরিশ্রবণ চাপ এই কথাটা বলতেছে। তো এখানে একটা অভিস্রবণ প্রক্রিয়া হয়, সেটা আর কি এখানে বোঝাচ্ছিল অভিস্রবণ প্রক্রিয়ায়। এখানেও তাহলে দ্রবণটা, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপ আর অভিস্রবণ চাপ। তো আমি এখন পানি বের করে দিতে যাচ্ছি, তাহলে আমি কি বলতেছিলাম যে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এইটা হলো দেখো এই যে এইখানে তীর চিহ্ন দেওয়া আছে, মানে বাইরে বের হচ্ছে, এটা হলো হাইড্রোস্ট্যাটিক চাপ মানে দ্রবণ চাপ। ঠিক আছে? এখানে যেটা আর কি বোঝাচ্ছে গ্লোমেরুলাসের রক্তচাপ, মানে ওর ভিতরে তো রক্ত আসে গ্লোমেরুলাসের মধ্যে, সে রক্তচাপ দিয়ে বোঝাচ্ছে যে গ্লোমেরুলাসের রক্তচাপ হলো 75। আর গ্লোমেরুলাসের মনে রাখবো অভিস্রবণ যে চাপ, অভিস্রবণ চাপ সেটা কত, 0, এখানে দেয় নাই, মনে করো 0, সেটা হচ্ছে 0। ঠিক আছে? তাহলে এটা তাহলে 75, তাহলে এই দিক থেকে এইখানে আসার জন্য হেল্প করতেছে হচ্ছে, তাহলে এই যে 75, এটা একটা গেল। খেয়াল করে দেখবা, এরপরে যদি আমি বলি যে এখানে দেখো অভিস্রবণ চাপ নিয়ে একটা কথা বলতেছে এবং পরিশ্রুত তরলের চাপ নিয়ে একটা কথা বলতেছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে এইখান থেকে এইখানে আরেকটা যে তরলটা আছে, পরিশ্রুত যে তরল, তারও একইভাবে কি থাকবে, হাইড্রোস্ট্যাটিক চাপ থাকবে আর একটা অভিস্রবণিক চাপ থাকবে। এখন এইখানকার কাজ কি, এখান থেকে তরলটা এখানে টেনে নিয়ে আসা। তাহলে আমি সেই ক্ষেত্রে কি বলেছিলাম যে তার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কম হইতে হবে এবং অভিস্রবণিক চাপ বেশি হতে হবে। কারণ হাইড্রোস্ট্যাটিক চাপের কাজ কি, এখান থেকে পানিটা ওইখানে বের করে দেওয়া, এবং অবিশ্রবণিক চাপের কাজ হচ্ছে ওখান থেকে পানিটা এখানে কিন্তু নিয়ে দিয়ে আসা, এরকম একটা বিষয়। ঠিক আছে? তো জিনিসটা একটু মনে রাখবে। এখান থেকে আমরা যেটা মনে রাখবো, এখান থেকে আমরা একটুখানি জিনিসটা একটু তুমি কারেকশন করে নাও। সেই কারেকশনটা হচ্ছে এই, যে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে 0 বলছিলাম যে এর অভিস্রবণিক চাপটা, এখানে অ্যাকচুয়ালি যে এই অভিস্রবণ চাপ, এখানে যে কলয়েডীয় অভিস্রবণ চাপটা আছে না, এটা আসলে এখানকার হবে অভিস্রবণের চাপটা হলো এখানে। আসলে ক্লিয়ার করে দেয় নাই তোমাদের বইতে, এই জায়গাটুকু ক্লিয়ার করে দেয় না। তবে জেনারেলি একান্ত যদি বুঝতে না চাও, তোমাদের সরাসরি এখান থেকে মুখস্থ করলেই হয়ে যাবে, কোনো প্যারা নাই। জাস্ট এখানে গ্লোমেরুলাসের রক্তচাপ কত, কার্যকর পরিশ্রবণ চাপ কত, কলয়েডীয় অভিস্রবণ চাপ কত, পরিস্রুত তরলের চাপ কত, এই জিনিসটুকু মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে একটু ভুল করে ফেলছি, এই জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করে দেখো, এখানে আমি বললাম যে এখানে একটা মানে পানিটা আমার কিন্তু, তরলটা ওখান থেকে এখানে নিয়ে আসতে হবে। তো আমার মেইন শর্ত কি তাহলে, হাইড্রোস্ট্যাটিক চাপ বেশি হইতে হবে আর অভিস্রবণ চাপ কম হইতে হবে, তাহলে পানিটা বাইরে বের হবে। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি মেইন বিষয়। এবং জিনিসটা কিন্তু এর সাথে তুলনা করে, অপর যে দ্রবণ সেটার সাথে তুলনা করে এভাবে হইতে হবে। ঠিক আছে? আর অভিস্রবণ চাপ মনে রাখবা তখনই হয় যেখানে একটা প্রোটিন থাকলো, মানে এই যে কলয়েড যেটা বলি না, কলয়েড উপাদান যদি থাকে, ঠিক আছে, সেখানে অভিস্রবণ চাপ থাকে। তো আমাদের যে রক্তকণিকা বা রক্তের মধ্যে যে প্রোটিন আছে না, ওগুলো কলয়েড রূপে ক্রিয়া করে। তো ওই জিনিসটা, সেটার কথা আমরা বলতেছি। এইখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে, এখানে যে অভিস্রবণ চাপটা, সে অভিস্রবণের চাপের মান কত, অভিস্রবণ চাপের মান 30। আর এখান থেকে যে হাইড্রোস্ট্যাটিক চাপ মানে দ্রবণ চাপ, তার মান কত, 75। তাহলে খেয়াল করে দেখো যে জিনিসটা বলতে চাচ্ছি, ওখান থেকে রক্তটা এখানে আসতে হেল্প করতেছে, মানে পজিটিভ জিনিস, সেটা হলো 75। আর
ওই জিনিসটাই যে অবিশ্রমণিক চাপ ও কিন্তু এখান থেকে এখানে পানি টেনে নিয়ে আসার কাজ করতেছে, সেটুকু কত 30, তো সেটা কিন্তু নেগেটিভ জিনিস, ঠিক আছে। আবার এই যে পরিশ্রুত যে তরল, ও আবার বাইরে বের হইতে চাচ্ছে, এখান থেকে এখানে বের হইতে চাচ্ছে, সেটা হচ্ছে, সেটা কত, সেটাও কিন্তু সেটা হচ্ছে মানে এই যে 20, সেটা কত 20। পরিশ্রুত তরলের চাপ যেটা, তরল মানে ওইখানকার যে দ্রবণ চাপ, ও এখান থেকে এখানে আসতে চাচ্ছে, সেটা হচ্ছে 20। আর এইখানে যে অবিশ্রমণ চাপ এইটা হলো 0। কারণ কি আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে এখান থেকে এখানে কিন্তু রক্তের প্রোটিন আসে না এবং রক্তকণিকা আসে না, এই কারণে এই দ্রবণটার কোনো হচ্ছে অবিশ্রমণিক চাপ থাকে না, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এখানে মনে রাখতে হবে যে এর অবিশ্রমণিক চাপ 0, এজন্য কিন্তু ওখান থেকে কোনো পানি টেনে আনার মূলত তেমন কোনো ভূমিকা রাখতেছে না এই অবিশ্রমণিক চাপটা, ঠিক আছে। তো আমি সেটাই সেই হিসাবে যদি তুলনা করো, তো এখানে দেখো এই যে এখানে একটা হিসাব দিয়েছে, তো আমার ওখান থেকে এখানে তরলটা টেনে নিয়ে আসার ক্ষেত্রে অ্যাকচুয়ালি হেল্প করতেছে কি 75। আর তার সাথে এই যে দেখো এখান থেকে ওখানে তরল যাচ্ছে কি, একটা হচ্ছে এখানকার অবিশ্রমণিক চাপ থেকে অর্থাৎ 30 এটা, এবং আরেকটা এখানকার পরিশ্রুত তরলের চাপ যেটা এখান থেকে, অর্থাৎ সেটা হচ্ছে 20, অর্থাৎ 30 প্লাস 20 এটা দিয়ে আমরা হিসাব করতেছি অর্থাৎ 50। এটা যদি হিসাব করি এখান থেকে খেয়াল করে দেখো তাহলে 75 মাইনাস 30 প্লাস 20 এটা কিন্তু 25। এই 25টাকে আমরা বলছি পরিশ্রিত, হ্যাঁ, এটা হচ্ছে কার্যকর পরিশ্রবণ চাপ। এই জিনিসটুকু যদি বোঝা যায় তাহলে মনে করো অনেক কিছু জিনিস বুঝতে পারবা। এই জিনিসটা কমন জিনিস। আর এইটা হলো জিনিসটা যেটা বললাম একদম এক কথায় আরেকবার একটু বলে দিই। জিনিসটা কি হইছে যে এই যে গোলমেরুল আছে দুই ধরনের চাপ বিদ্যমান। একটা হচ্ছে দ্রবণ চাপ আর একটা হচ্ছে অবিশ্রমিক চাপ। দ্রবণ চাপের কাজ ভিতর, হাইড্রোস্ট্যাটিক চাপ যেটা বলতেছি, এর কাজ বাইরে থেকে তরলটা মানে বাইরের দিকে নিয়ে যাও, তরলটা বাইরে নিয়ে যাও ভিতর থেকে। আর অবিশ্রমিক চাপ এখান থেকে তরলটা ওখানে টেনে নিয়ে আসা, ঠিক আছে। তা আমাদের মেইন লক্ষ্য কি, ওখান থেকে তরলটা এখানে নিয়ে আসা মেইন কথা, ঠিক আছে। আর এইখানে দ্রবণে দুটো চাপ আছে, কিন্তু একটা হচ্ছে দ্রবণ চাপ একইভাবে যেটা এখান থেকে এখানে তরল নিয়ে যাবে, আর আরেকটা হচ্ছে যে এখানে যে হচ্ছে অবিশ্রবণ চাপ যেটা ওখান থেকে এখানে টেনে নিয়ে আসবে। তো তার মানটা 0 বলতেছি। এবার খেয়াল করে দেখো এই একটাই মাত্র, তাহলে এখানে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এখানে দেখি যদি খেয়াল করে দেখি তাহলে খেয়াল করে দেখো এই একটাই মাত্র এখান থেকে পজিটিভ হচ্ছে, আর বাকি দুইটা কি এখান থেকে এই দুটো টেনে নিয়ে আসতেছে, এখানে এই দুটো টেনে নিয়ে যাচ্ছে। তো সেই দুটো তাহলে আমরা বিয়োগ দিব না, তাই এখানে দিয়ে আছে এখানে 75, এই 75 মাইনাস 30 প্লাস 20, এই জিনিসটুকু কিন্তু এখানে এই কারণে বলা হয়েছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা টোটাল কার্যকর পরিশ্রবণ চাপ আমরা পাইলাম কত, কার্যকর পরিশ্রবণ চাপ পাইলাম হচ্ছে 25। এই জিনিসটুকু একটু মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা এটা যদি একটু বোঝা যায়, এটা মানে এটা আসলে মোটামুটি জাস্ট একটু তোমরা মনে রাখতে পারো অ্যাডমিশনের জন্য। জাস্ট হচ্ছে তোমরা এইটুকু পড়তে পারো যে জিনিসটা কোনটা কোন চাপ, এইটুকু মনে রাখতে পারলেই না। তোমার তো এত বিগ ব্যাখ্যা লাগবে না, এত ব্যাখ্যা লাগে না। আমি যেটুকু বললাম এটাও একদম ফাউল বলতে পারো। টোটাল এই জিনিসটুকু কোনো ব্যাখ্যা লাগে না। একান্ত যাদের দরকার তারা একটু জাস্ট পড়তে পারো, কিন্তু বাকি যাদের প্রয়োজন না তাদের হচ্ছে এটা হচ্ছে স্কিপ করতে পারো, এগুলো নিয়ে কোনো বিষয় নাই, ঠিক আছে। এই জিনিসগুলো জাস্ট মনে রাখতে হবে এবং জাস্ট একটু রক্তচাপগুলো একটু মনে রাখতে পারলে ভালো এটা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই জিনিসটাকে একটু মনে রাখবা। আমাদের কিন্তু রক্তটা এই মাধ্যমে চলে আসলো কোথায়, এই যে বোম্যান্স ক্যাপসুলে। বোম্যান্স ক্যাপসুল হতে কোথায় দেখো প্রক্সিমাল প্যাসোনালিকায়, তারপরে হেনরির লুপ গুলোতে চলে আসবে, হ্যাঁ, অবরোহণ বাহু, আরোহণ বাহু, দূরবর্তী পেছনের নালিকা এবং সংগ্রাহী নালিকা এখানে চলে আসে। এইখানে যে তীর চিহ্ন মারা, এখানে একটু খেয়াল করে দেখো। আমি বলছিলাম কিন্তু যে এর ভিতরে ভালো উপাদানও চলে আসে, খারাপ উপাদানও চলে আসে। তো ভালো উপাদানগুলোর কাজ এখান থেকে তরলটা মনে করো আবার পুনরায় ব্যাক যাওয়া। এখানে যে আমরা বলছিলাম না পেরিটিউবুলার প্লেক্সাস, দেখো এখানে এখানে নেফ্রনের চারিপাশে কিন্তু আরো অনেকগুলো রক্তনালী বিদ্যমান। এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, যদি অ্যাকচুয়াল ছবিটা এরকম অনেকটা, এখানেও কিন্তু রক্তনালী বিদ্যমান। সেই রক্তনালীগুলো জাস্ট কি হয়, এখানে ভালো উপাদানগুলো আবার রক্তনালীতে চলে আসে, ভালো উপাদানগুলো বাইরের রক্তনালীতে চলে যায়, আর বাইরের রক্তনালীতে যদি কোনো খারাপ উপাদান থেকে থাকে সেটা আবার পুনরায় এই যে চলে আসে টিউবের ভিতরে। তো এই কারণে এখানে তিনটা মূত্র সৃষ্টির তিনটা ধাপ দেখানো হয়েছে। একটা হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেশন, যেটা আমি এতক্ষণ ধরে বকবক করলাম যে অংশটুকু, এই অংশটুকুর কথা বলা হয়েছে আল্ট্রা ফিল্ট্রেশন। এবং আর একটু যে অংশ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে দেখো দুইটা অংশ আমরা যদি বলি, একটা হচ্ছে টিউবুলার পুনঃশোষণ। পুনঃশোষণ মানে পুনরায় আবার এখান থেকে এখানে গেছে, টিউবুলার পুনঃশোষণ, টিউবুলার পুনঃশোষণ। আর এই যে বললাম যে চারিপাশে যে রক্তনালী ছিল না, ইফারেন্ট আর্টারিওল দিয়ে বের হইছে, এর চারিপাশে যে অ্যাটাচ করেছিল না, ওই রক্তনালী থেকে যদি আবার পুনরায় চলে যায় এর ভিতরে, সেগুলোকে বলি সক্রিয় ক্ষরণ। সক্রিয় ক্ষরণের যে অংশটুকু
সেটা হচ্ছে মনে রাখবে এখান থেকে এই যে নালীর মধ্যে চলে যাচ্ছে। এই ৩ টা ধাপ। এখন কোন, কোন উপাদানগুলো হচ্ছে সক্রিয় ক্ষরণ ঘটে, কোনগুলোতে পুনঃশোষণ ঘটে, এই জিনিসটুকু কিন্তু আবার মনে রাখতে হয়। এই জিনিসগুলো মনে রাখতে আমরা এই যে ছকটা দেখে, দেখে একটু পড়ার চেষ্টা করব। ছকটা দেখে, দেখে পড়ার চেষ্টা করব। এটাই সবচেয়ে বেটার। এটাই সবচেয়ে বেটার উপায় ছকটা দেখে, দেখে এবং যে জিনিসটা মনে করা হচ্ছে নাই অন্য জায়গায় সেই জিনিসটা মনে রাখা সবসময় বেটার। ঠিক আছে? কারণ সেইগুলোই পড়ে। সব জিনিসগুলো পড়ে না। কারণ তুমি সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড দেখো সব জায়গায় আছে। তুমি যদি বলো যে প্রক্সিমাল ব্যাসিলারিকে কোনটা পুনঃশোষণ ঘটে, দেখো সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড কিন্তু সব জায়গায় আছে, হ্যাঁ? আবার দেখো সক্রিয় ক্ষরণের ক্ষেত্রে জেনারেলি কি, কি বেশি ক্ষরণ হচ্ছে? অ্যামোনিয়া, পটাশিয়াম এবং হাইড্রোজেন। অ্যামোনিয়া, পটাশিয়াম এবং হাইড্রোজেন এগুলো কিন্তু মেইনলি সক্রিয় ক্ষরণ ঘটতেছে। অ্যামোনিয়া, পটাশিয়াম, হাইড্রোজেন বেশিরভাগই। ঠিক আছে? এইটুকু। তো আমরা অ্যাকচুয়ালি মেইনলি যেটা মনে রাখবে এই জায়গাটুকু একটু সবার একটু প্যাঁচগোছ লেগে যায়। প্যাঁচগোছ করার দরকার নেই। তুমি জাস্ট সোজা বাংলায়, কারণ তুমি সব তো মনে রাখতে পারবে না, কমন জিনিস। যদি মনে রাখতে পারো ওয়েলকাম, তুমি অনেক ভালো। ঠিক আছে? তুমি মনে রাখো। কিন্তু জিনিসটা কমন জিনিস তুমি মনে রাখবে এখান থেকে যে গ্লুকোজ। তো গ্লুকোজ এর ক্ষেত্রে আমরা জাস্ট পড়বো গ্লুকোজ কিন্তু অন্য কোনো জায়গায় নাই। তো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন যে জিনিসগুলো অন্য জায়গায় নাই আমি সেইগুলো একটু মনে রাখবো। ঠিক আছে? ভিটামিন এই কিন্তু কোনো অন্য জায়গায় নাই। আবার খেয়াল করে দেখো এই যে নিচের যে বাহু আমরা যে বলছি ডিসেন্ডিং যে বাহু, এই ডিসেন্ডিং বাহুতে কি হইছে? এখানে কিন্তু শুধুমাত্র পানি দেখো পুনঃশোষণ ঘটতেছে। পুনঃশোষণ ঘটতেছে শুধুমাত্র পানিটাই পুনঃশোষণ ঘটতেছে। ঠিক আছে? ডিসেন্ডিং বাহুতে শুধুমাত্র পানিটাই পুনঃশোষণ ঘটতেছে। আর এই যে অ্যাসেন্ডিং বাহু উপরে যেটা উঠতেছে আরোহণকারী বাহু সেখানে কোনো পানি নেই। সেখানে খালি সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন হচ্ছে। ঠিক আছে? এই জিনিসটুকু একটু মনে রাখতে পারি। আর অ্যাকচুয়ালি একদম সংগ্রাহী নালিকার দূরবর্তী যে সংগ্রাহী নালিকা বা দূরবর্তী প্যাসা নালিকা সেখানে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের প্রভাবে আমরা কিছুক্ষণ পরে একটা পড়বো পানি পুনঃশোষণ ঘটে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের প্রভাবে। ঠিক আছে? এটুকু আমরা একটু জানবো পরে। তো ওভারঅল আমরা যেখানে ছিলাম এই জিনিসটুকু একটু মনে রাখতে হয় কিন্তু এখানে এই জায়গাটুকু একটু কঠিন। এই পার্টটুকু বুঝতে পারলে অনেক। ঠিক আছে? তো কমন জিনিস এইভাবেই কিন্তু আমরা যেটা বলছিলাম যে রক্ত এখানে আসলো, রক্ত এখানে আসলো, গ্লোমেরুলাসে আসলো, গ্লোমেরুলাস থেকে এই যে বাকি অংশটুকু এখানে চলে গেল এবং ইফারেন্ট আর্টেরিওলের মাধ্যমে পুনরায় এভাবে এই পুনঃশোষণ এবং সক্রিয় ক্ষরণ তার যে বাকি অংশ যে পুনরায় আবার যে একটা কৈশিক জালিকার মতো গঠন করতেছে না, এই কৈশিক জালিকাটাকে আমরা বলি হচ্ছে পেরিটিউবুলার প্লেক্সাস। পেরিটিউবুলার প্লেক্সাস। ঠিক আছে? পেরিটিউবুলার প্লেক্সাস এই কথাটুকু আমরা বলি এবং এখানে সেই কথাগুলো লেখা আছে দেখো এই যে পেরিটিউবুলার রক্তজালক। এবং কমন কথা মনে রাখবো যে নিকটবর্তী প্যাসেজ নালিকা তো সেই সংগ্রাহী নালিকায় মিলিত হচ্ছে। এভাবে অনেকগুলো সংগ্রাহী নালিকা যদি একসাথে মিলে তাকে আমরা বলবো ডাক্ট অফ বেলিনি। অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলে তৈরি করবে ডাক্ট অফ বেলিনি, ডাক্ট অফ বেলিনি। ঠিক আছে? এরপরে গেল আমরা পড়বো হচ্ছে নেফ্রনের প্রকারভেদ। তো নেফ্রনের প্রকারভেদ হচ্ছে জেনারেলি ৩ প্রকার। ঠিক আছে? তো দেখো খেয়াল করে দেখো আমরা মনে রাখবো সুপারফিশিয়াল কর্টিক্যাল, মিড কর্টিক্যাল আর জাক্সটামেডুলারি। কমন জিনিস আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এর এই উপরের অংশগুলো থাকবে হলো কর্টেক্সে এবং বাকি অংশ নিচের গুলো থাকবে মেডুলা। এটা কিন্তু সবার জন্যই কমন। ঠিক আছে? সবার, তাই সেটা যে টাইপস এর নেফ্রনই হোক না কেন। কিন্তু যদি আমরা খেয়াল করে দেখো আমরা যদি নেফ্রন গুলো দেখাই, দেখো এখানে ২ টাইপস এর নেফ্রন দেখানো হয়েছে। একটা একটু উপর লেভেল বরাবর দেখানো হয়েছে না? এই উপর লেভেল বরাবর যেটা আছে সেটাকে মনে রাখবো সুপারফিশিয়াল, মানে আমি উপরের দিক মানে একদম কাছাকাছি কোনো জিনিস নেই, বাইরে থেকে কাছাকাছি যে জিনিস তাকে আমরা বলি জেনারেলি সুপারফিশিয়াল বলি। সুপারফিশিয়াল। তো কর্টেক্সে যেহেতু আছে এজন্য বলা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল। আর যদি এটা মিড বরাবর থাকে, মাঝলাইন বরাবর থাকে তখন আমরা বলতাম মিড কর্টিক্যাল, মিড কর্টিক্যাল। এবং এটা দেখো মেডুলার কাছাকাছি আছে। মেডুলার যখন কাছাকাছি আছে তখন তাকে আমরা বলছি হচ্ছে জাক্সটা মেডুলারি। জাক্সটা মেডুলারি। তাহলে ৩ টাইপস এর জিনিস কিন্তু একটা। একটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল, তারপরে হচ্ছে যেটা বললাম মিড কর্টিক্যাল এবং সাথে জাক্সটা মেডুলারি। এবং ৩ টারই হচ্ছে আমরা কি পড়বো? এর পার্সেন্টেজ পড়বো 85, ৫, ১০। 85, ৫, ১০। 85, ৫, ১০। ঠিক আছে? ৩ টার এই অংশটুকু পড়বো এবং জিনিসটা একটু কমন জিনিস মনে রাখবো। সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রনের মাধ্যমে এর নেফ্রনটা কিন্তু এর নেফ্রনের লুপ, হেনরির যে লুপ, এই হেনরি লুপটা খাটো এবং স্বাভাবিক অবস্থায় এটা মূত্র তৈরি করে। স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে কোনটা? হেনরি মানে সুপারফিশিয়াল কর্টিক্যাল। আর মিড কর্টিক্যাল ক্ষেত্রে মনে রাখবো মিড কর্টিক্যাল এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। জাক্সটামেডুলারি ক্ষেত্রে এর হেনরির লুপ অনেক লম্বা এবং এখানে বলা আছে জরুরি অবস্থায় এরা মূত্র তৈরি করে। খেয়াল করে দেখো আমি এখানে যেটা দেখালাম এখানে কিন্তু ২ টাইপস এর নেফ্রন আছে। খেয়াল করে দেখো এই নেফ্রনের মধ্যে দেখতেছি যেটা মেডুলার কাছাকাছি তার তার হেনরি লুপটা কিন্তু অনেক বড়।
ঠিক আছে? তার জন্যই বলতেছে যে যেটা জাক্সটামেডুলারি তার হেনরি লুপ অনেক বড় এবং হচ্ছে কর্টিক্যাল যেগুলো তার হেনরি লুপ কিন্তু খাটো। কর্টিক্যাল গুলো হলো স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে, আর হচ্ছে হেনরি লুপ যেটা এটা হচ্ছে জরুরি অবস্থায় মানে মূত্র উৎপন্ন করে। এই জিনিসটুকু একটু মনে রাখতে পারি। খেয়াল করে দেখো এই যে জিনিস আমি যে কিছুক্ষণ আগে তোমাদেরকে একটু বিস্তারিত বোঝাচ্ছিলাম না যে এই যে দেখো এইভাবেই কিন্তু কোশ্চেন আসে জেনারেলি যে এই নিকটবর্তী প্যাসোনালিকায় কোনগুলো সক্রিয় শোষণ ঘটে, কোনগুলো নিষ্ক্রিয় শোষণ ঘটে, কোনগুলো ক্ষরণ ঘটে। এই জিনিসগুলো এখানে অনেকগুলো উল্টো কথা দেওয়া আছে। তো ক্ষরণ ঘটে কি কি, এখানে অনেকগুলো এক্সেপশনাল কথাবার্তা আছে। আমি বলতে চাচ্ছি এক্সেপশন টুকু পড়তে হবে, এবং এক্সেপশন যখন তুমি খুঁজে দেখবে না তোমার কিছু কিন্তু নেমোনিক্স লাগবে না। এই নেমোনিক্স পড়তে গেলে কিন্তু তুমি শেষ। ঠিক আছে? তোমার নেমোনিক্স লাগবে না, তুমি জিনিসটা জাস্ট ২-৩ বার দেখো, এক্সেপশনাল জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করো। ঠিক আছে? এখানে আবার সক্রিয় আর নিষ্ক্রিয় ভাবে ভাগ করছে। সক্রিয় মানে যেখানে এটিপি প্রয়োজন হয়, এটিপি খরচ হয়। ঠিক আছে? নিষ্ক্রিয় মানে সরাসরি ব্যাপন প্রক্রিয়া হবে, কোনো এটিপি খরচ হবে না। এই জিনিসটুকু হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। তো তোমরা জাস্ট হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী জিনিসগুলো একটু খেয়াল করে দেখো যে হেনরির লুপে মানে ক্ষরণ ঘটতেছে কি ইউরিয়া। তো অ্যাকচুয়ালি তুমি যখন কেন আমি বলছি নেমোনিক্সে মিল হবে না, কারণ এই বইতে তুমি একরকম পড়তেছো, অমুক বইতে যে আরেক রকম। আবার এই সেম বইতে তুমি যদি আবার এখানের সাথে ওই ছকের সাথে এখানকার ছবি মিলাও না, তাও আবার মিলবে না। ঠিক আছে? সো দুটো মিলায়ে আমরা একটু দেখতে পারি। যদি একান্ত নেমোনিক্স লাগে এখানে একটু খেয়াল করে দেখো, আমি একটু নেমোনিক্স দিয়ে দিচ্ছি, কিন্তু আহামরি কোনো কিছু কাজের কিছু না। ঠিক আছে? এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে সক্রিয় ক্ষরণ আসলে এই যে প্রক্সিমাল প্যাসোনালিকায় কোনগুলো সক্রিয় ক্ষরণ ঘটে, আর দূরবর্তী প্যাসোনালিকায় কোনগুলো সক্রিয় ক্ষরণ ঘটে। লিখে দিয়েছি পিসিটি, হ্যাঁ, ইউক্রেন। তো পিসিটি মানে প্রক্সিমাল প্যাসোনালিকা, যেটা আমরা বলছি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, সেখানে ইউরিয়া আর ক্রিয়েটিনিন এই দুটো জিনিস বেশি বেশি পড়ছে, তাই এই দুটো জিনিস দেয়া। তোমরা চাইলে এটা একটু মনে রাখতে পারো। ঠিক আছে? কিন্তু অতটা গুরুত্বপূর্ণ কোনো কিছু না আমি বলবো। আর দূরবর্তী প্যাসোনালিকায় তো এটা মনে রাখবে হিস্টামিন, কোলিন, সেরোটোনিন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, পটাশিয়াম। অ্যামোনিয়া, হাইড্রোজেন, পটাশিয়াম এটা অবশ্যই আমি কিন্তু বলছি। ঠিক আছে? তো এইটুকু একটু মনে রাখতে পারি। তবে এই জিনিস আমি যেটা বলবো যে কয়েকবার একটু রিডিং দাও। কোনো নেমোনিক্সে যেও না। নেমোনিক্সে এখন পড়ার সময় হয়তো মনে থাকবে, পরবর্তীতে তোমাদের মনে থাকবে না। ঠিক আছে? এটুকু একটু দেখবো। এবং আমরা এই যে বলছিলাম যে মানুষ কিন্তু ইউরিওটেলিক প্রাণী। তো আমাদের দেহের মধ্যে ইউরিয়ার এই আধিক্য থাকাটাকে আমরা বলি ইউরিওটেলিজম। তো এই যে মানে ইউরোটেলিক হওয়ার কারণে এই যে ইউরিয়া তাহলে তৈরি হইতে হবে, আমাদের মূত্রের প্রধান উপাদান তাহলে ইউরিয়া। ঠিক আছে? তো এই ইউরিয়াটা কিন্তু তৈরি হয় কোথায়? এই ইউরিয়াটা কিন্তু তৈরি হয় যকৃতে। অর্থাৎ আমাদের যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মেইন যে উপাদান ইউরিয়া, সেটা কিন্তু যকৃতে তৈরি হয়। হ্যাঁ, এটা ৩-৪টা প্রক্রিয়ার মাধ্যমে তুমি দেখতে পারো ডিঅ্যামিনেশন। অ্যাকচুয়ালি আমরা যে আমিষ জাতীয় যে খাবারগুলো খাই না, এই আমিষ জাতীয় খাবারগুলো থেকে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। ওই অ্যামাইনো অ্যাসিডের থেকে অ্যামিন মূলকটা দূর করে দিলাম। তাহলে তৈরি হবে হলো কিটো অ্যাসিড। ঠিক আছে? আর কিটো অ্যাসিডটা আসলে শক্তি তৈরিতে ক্রেবস চক্রে চলে যায়। আর অ্যামোনিয়াটা অ্যামিন যে মূলক এটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে, এবং তার সাথে আমরা জানি যে যকৃতের মধ্যে যে কোষগুলো ওখান থেকে যে শ্বসন প্রক্রিয়া হয়, শ্বসন প্রক্রিয়া উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের সাথে মিলে ইউরিয়া তৈরি করে। কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে। বিশেষ একটা সাইকেল দেখানো হয়েছে, যদিও এখানে বিস্তারিত নেই। তোমাদের বিস্তারিত দরকারও নেই এই সময়টুকুতে। হ্যাঁ, এই তো তোমার অ্যাডমিশনও লাগবে না, এইচএসসি তেও লাগবে না, কিছু লাগবে না। তো অত টাইম নিয়ে তো তুমি জাস্ট হলো যদি এইটুকু এখানকার এইচএসসি এর জন্য যদি এইটুকু বিক্রিয়াও বলে দেওয়া যেত তখনও এনাফ ছিল। আর অ্যাডমিশনের জন্য তো বাদই দিলাম, এটুকু লাগতেছেই না। তোমার জাস্ট মনে রাখতে হবে ডিঅ্যামিনেশন অর্নিথিন চক্রের মাধ্যমে বা ইউরিয়া চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের মাধ্যমে কিন্তু ইউরিয়া তৈরি হয়। এবং তারপরে কিন্তু এই যে প্রথম হলো তাহলে এই মূত্র তৈরি হইলো, আর তারপরে সেটা রক্তের মাধ্যমে এসে কিন্তু ওই যে বলছিলাম যেমন রেনাল ধমনী, তারপরে কিডনির মধ্যে আসলো, কিডনির মধ্যে এসে বিভিন্ন ধমনী বা রক্তনালীতে বিভক্ত হয়ে তারপর কিন্তু কিডনির মধ্যে চলে আসলো। ঠিক আছে? তো কিডনির মধ্যে চলে আসে এবং অনেকগুলো সূক্ষ্ম ভাগে ভাগ হয়ে এইসব বিভিন্ন প্রক্রিয়া, অর্থাৎ মূত্র সৃষ্টি হচ্ছে ৩টা প্রক্রিয়ায়: অতি সূক্ষ্ম পরিস্রবণ, টিউবুলার পুনঃশোষণ, আর এখানে জিনিসটা দেয়া আছে সক্রিয় ক্ষরণ। এই ৩টা প্রক্রিয়ায় কিন্তু আমাদের মূত্রটা তৈরি হচ্ছে। ঠিক আছে? এবং যে সংগ্রাহী নালিকাগুলো, সবগুলো সংগ্রাহী নালিকা একসাথে মিলে কি গঠন করে আমি বলছিলাম বলতো? এটা হচ্ছে ডাক্ট অফ বেলিনি। আর ডাক্ট অফ বেলিনি গুলো কোথায় উন্মুক্ত হচ্ছে? ডাক্ট অফ বেলিনি রেনাল প্যাপিলায় উন্মুক্ত হচ্ছে। আমরা পড়ছিলাম না ওই যে রেনাল পিরামিডের ওইখানে, তারপরে এর মুখের অংশটুকু কোথায়? রেনাল প্যাপিলা বলি। ঠিক আছে? তো রেনাল প্যাপিলা উন্মুক্ত হয় কিন্তু এই ডাক্ট অফ বেলিনি।
ডাক্ট অফ বেলিনি রেনাল প্যাপিলা উন্মুক্ত হয়। আর রেনাল প্যাপিলা থেকে মাইনর ক্যালিক্স, তারপরে হচ্ছে মেজর ক্যালিক্স। এই কথাটুকু কিন্তু বলে দেওয়া হয়েছিল ওইখান থেকে। আচ্ছা, এরপরের যে পার্ট আমরা জাস্ট এরপরে যে মেইন পার্টটুকু দেখবো সেটা হচ্ছে মূত্র তৈরি হয়েছে আমাদের দেহের মধ্যে। এই যে মূত্র তৈরির ক্ষেত্রে আমরা দৈনিক একজন সাধারণ মানুষ গড়ে 1.5 লিটার মূত্র ত্যাগ করে দেখা গেছে। 1.5 লিটার মূত্র ত্যাগ করতে দেখা গেছে, ঠিক আছে? এইটুকু আমরা একটু দেখবো। এবং এই মূত্র প্রবর্ধক মানে আমরা যে চা, কফি, হ্যাঁ, লবণাক্ত পানি এগুলো যদি খাই না, তাহলে আমাদের দেহের মধ্যে মূত্রের পরিমাণটা মানে তৈরি হওয়ার পরিমাণটা আরো বেড়ে যাবে। তো এই যে পানি, লবণাক্ত পানি, চা, কফি এই ধরনের দ্রবণকে আমরা আবার ডাইইউরেটিক্স বা মূত্রবর্ধক বলতেছি। ডাইইউরেটিক্স বা মূত্রবর্ধক বলতেছি। খেয়াল করে দেখো, এই মূত্র যদি এর থেকে বেশি পরিমাণে তৈরি হয়ে যায় না, 2.5 লিটারের যদি বেশি হয়, তাকে কিন্তু আমরা বলছি পলিইউরিয়া, মানে অনেক বেশি তৈরি হচ্ছে। তো কমন জিনিস আমরা যেটা জানবো, এবারে আমাদের মূত্রের বৈশিষ্ট্যটুকু পড়তে হবে। মূত্রের বৈশিষ্ট্যটুকু থেকে এতে আমরা মনে রাখবো মূত্রের বর্ণ। মূত্রের বর্ণের জন্য দায়ী কি? ইউরোক্রোম। মূত্রের বর্ণের জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোম। আর এই যে দেখো, আমরা প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে এই যে 600 থেকে, ওই যে বললাম যে রোগটা শুরু হয়েছে কিন্তু এই যে 400 কম, ঠিক আছে? এইটার কথা বলতেছি। জেনারেলি বলছে 600 থেকে যদি 2500 মিলিলিটার হয় তাহলে মোটামুটি নরমাল। তবে জেনারেলি হচ্ছে 2.5 এর লেভেলের কাছাকাছির দিকে থাকা ভালো, ঠিক আছে? মাঝামাঝি অবস্থা ভালো আরকি, সহজ কথায়। তো আপেক্ষিক গুরুত্ব এটা মনে রাখবো 1.008 থেকে 1.030 অংশটুকু পড়তে হবে। এবং আমাদের মূত্রের যে পিএইচ সেটা কত? 6.6, হ্যাঁ, এটা বলতেছে। এবং 4.5 থেকে 8 এইটুকু একটু মনে রাখবো। এবং এই যে গন্ধ, আমাদের মূত্রের গন্ধের জন্য বলা হচ্ছে ইউরিনোড। মূত্রের গন্ধের জন্য দায়ী হচ্ছে কোনটা? ইউরিনোড। আমার এর সংকেতটা কোনটা? C6H8O, C6H8O। এবং আমাদের যে মূত্রের যে রাসায়নিক উপাদান, তার ভিতরে খেয়াল করে দেখো, রাসায়নিক উপাদানের মধ্যে 95%, ঠিক আছে, পানি। 95%ই পানি এবং 5% হচ্ছে কঠিন পদার্থ। 95% পানি এবং 5% হচ্ছে কঠিন পদার্থ। এই জিনিসটুকু আমরা একটু মনে রাখবো। এরপরে দেখো, যে বলছিলাম যে ইউরিয়ার পরিমাণ বেশি। দেখো এখানে টোটাল জিনিসটার মধ্যে ইউরিয়ার পরিমাণটাই কিন্তু বেশি দিয়েছে, ঠিক আছে? ইউরিয়ার পরিমাণ 2% আছে, আর বাকি সবগুলো এই যে কম কম কম। এই জিনিসটুকু একটা ছোট্ট জিনিস দিয়ে মনে রাখা যায়। আমরা আসলে পরে ভিডিওতে এই জিনিসটা করে ফেললে আরো সবচেয়ে বেশি ভালো হয়।